নমস্কার, আমি সুমন বসু রায় আজকে নিয়ে এসেছি খবরের ময়নাতদন্ত। এবং খবরের ময়নাতদন্তে এই মুহূর্তে যদি আমরা আলোচনা করি তাহলে কিন্তু এসএসসির যে প্যানেল বাতিল, অর্থাৎ 2016 সালের যে প্যানেল বাতিল, সেটা নিয়েই কিন্তু আমাদের খবরের ময়নাতদন্ত করতে হবে। কারণ এটাই কিন্তু সবচেয়ে বড় খবর, যেটা দুদিন ধরে কিন্তু আলোচনার শীর্ষে রয়েছে। কেননা আমরা যদি দেখি তাহলে দেখতে পাবো 25,753 জনের কিন্তু চাকরি চলে গিয়েছে। এবং একটা কথা শোনা যাচ্ছে যে মানুষ যারা চাকরি পেয়েছিলেন তারা বৈধভাবে পাক বা বিভিন্ন উপায়ে তারা চাকরি পাক, তাদের কিন্তু টাকা ফেরত দিতে হবে, 12% সুদে টাকা ফেরত দিতে হবে। বাস্তবে কি তাই? সেই সম্পর্কে কিন্তু আজকে খবরের ময়নাতদন্ত করব এবং আমরা বিস্তারিত জানবার চেষ্টা করব যে এই যে ঘটনাটি ঘটলো, এই ঘটনাটি কেন ঘটলো, কিভাবে ঘটলো, এর পরিপ্রেক্ষিতে কি ধরনের পরিস্থিতি আমরা দেখলাম এবং আগামী দিনে কি ফলাফল তার আসতে পারে। এটাই থাকবে আজকে খবরের ময়নাতদন্তের মূল বিষয়। আমরা যদি প্রথমেই চলে আসি, আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন জায়গায় কিন্তু ইতিমধ্যে যারা যোগ্য প্রার্থী বা যা মনে করছেন যাদেরকে নিজেদেরকে, এবং তারা কিন্তু আন্দোলনে বেরিয়ে পড়েছেন। কারণ তাদের বক্তব্য যারা অযোগ্য, সেই অযোগ্য ব্যক্তিদের বা প্রার্থীদের কিন্তু বাতিল করা উচিত ছিল আদালতের। তার বদলে আদালত যেটা করেছে, সবাইকে কিন্তু এই মুহূর্তে বাতিলের তালিকায় ফেলে দিয়েছে, একজন বাদ দিয়ে। এবং সেটা মানবিক কারণে বাদ দেওয়া হয়নি, কেন যাকে হাইকোর্টের অনুরোধে কিন্তু এসএসসি চাকরিতে নিয়েছিলেন এবং যিনি ক্যান্সার আক্রান্ত রোগী, ফলে তাকে কিন্তু চাকরিতে বহাল রাখা হয়েছে, বাকি সবাইকে কিন্তু বাতিল ঘোষণা করা হয়েছে। এই পরিপ্রেক্ষিতেই কিন্তু বিভিন্ন ধরনের ঘটনাক্রম আমরা দেখতে পাচ্ছি। একেবারে কলকাতা থেকে কোচবিহার সব জায়গায় কিন্তু দেখা যাচ্ছে যে আন্দোলন কিন্তু হচ্ছে। এখানে আদালত কেন এই ধরনের একটা সিদ্ধান্ত নিল সেটা নিয়ে মুখ্যমন্ত্রী যেমন প্রশ্ন তুলেছেন, সেখানে কিন্তু বিভিন্ন যারা চাকরি হারিয়েছেন তারাও কিন্তু প্রশ্ন তুলছে। আর এই জায়গাতেই কিন্তু আমরা বিশ্লেষণ করার চেষ্টা করব যে এর ফলে যোগ্যদের কি সমস্যা হলো, বা যারা যোগ্য রয়েছেন তারা পরবর্তী সময় চাকরি পেতে পারেন কিনা, এবং সেই সঙ্গে কারা টাকা ফেরত দেবেন সেই বিষয়েও কিন্তু আমার কাছে যে রায়ের যে কপি, সেই কপি কিন্তু এসেছে। এই কপিতে আমরা যদি দেখি তাহলে দেখতে পাবো 272টি পাতা রয়েছে। এই 272টি পাতার মধ্যে কিন্তু সমস্ত কিছু লিপিবদ্ধ রয়েছে এবং সেটাকে মেনে কিন্তু আগামী দিনে কার্যকর করতে হবে এসএসসিকে। এবং সিবিআইকে কিন্তু একটি নির্দেশ দেওয়া হয়েছে, অর্থাৎ সিবিআইয়ের যে এই মামলায় তাদের উপর যে কোনো, আর আমরা যদি বলি যে কোনো ধরনের বাধা, সেই বাধা কিন্তু থাকলো না। তারা আরো তদন্ত প্রক্রিয়াকে এগিয়ে নিয়ে যেতে পারবে এবং তারা এরপর যদি যারা যারা ধরা পড়েছেন তারপরও যদি কেউ থাকেন তাকেও কিন্তু ধরতে পারবেন এবং ধরে তাদেরকে জিজ্ঞাসাবাদ এবং তদন্ত, সেই তদন্ত প্রক্রিয়া কিন্তু এগিয়ে নিয়ে যেতে পারবেন। প্রথমেই বলে নেওয়া যাক, বা আদালত যেটা বলেছেন তাদের যে পর্যবেক্ষণ ছিল রায়দানের খালে, যে এখানে আমরা দেখতে পাচ্ছি যে 3 ধরনের অপশন কিন্তু আদালতের কাছে রয়েছে। কারণ আমরা দীর্ঘদিন ধরে জানি যে এই আইনি লড়াই চলছিল এবং এক একজনের পর এক একজন কিন্তু চাকরি পাচ্ছিলেন এবং তাকে চ্যালেঞ্জ করে আরেকজন চলে আসছিলেন। তার পরিপ্রেক্ষিতে কিন্তু বিভিন্ন ধরনের যে তদন্ত, সেই তদন্তে দেখা গেছে প্রথম যে অভিযোগ ছিল সেটা হচ্ছে ওএমআর যে সিট রয়েছে, সেই ওএমআর সিটে টেম্পারিং করা হয়েছে, ওএমআর সিটকে কিন্তু কাটছাট করা হয়েছে, বিভিন্ন ধরনের প্রভাবিত করা হয়েছে এবং চেঞ্জ করে দেওয়া হয়েছে। অপর যেটা ছিল সেটা হচ্ছে যাদের একাডেমিক যে নাম্বার ছিল সেই নাম্বার কিন্তু বাড়িয়ে দেওয়া হয়েছে, এটা একটা অভিযোগ ছিল। এবং সেই সঙ্গে আরো একটা অভিযোগ ছিল যে বিভিন্ন যে অনুপাত সংরক্ষণের, সেই সংরক্ষণের অনুপাত কিন্তু মানা হয়নি। এরকম 17টি অভিযোগ কিন্তু প্রমাণিত হয়েছে আদালতে। এবং সিবিআই যেহেতু কোনো মানে 17টি এই ধরনের দুর্নীতি মাধ্যম নেওয়া হয়েছে, ফলে আদালত দেখছে যে কারা যোগ্য এবং কারা অযোগ্য, এই বিষয়টি এতটাই জটিল হয়ে গেছে সেটা আর আলাদা করা যাচ্ছে না। সেজন্য আদালতের কাছে 3টা উপায় কিন্তু ছিল, বা তাদের রায়দানের ক্ষেত্রে তারাই নিজেরাই বলেছেন। 1 নম্বর যেটা ছিল, যারা আবেদন করেছিলেন যেখানে দুর্নীতি হয়েছে এসএসসি, সেই যে পিটিশন, সেই পিটিশনটিকেই খারিজ করে দেওয়া যেত। অর্থাৎ 1 নম্বর অপশন ছিল যে তাহলে যারা চাকরি করছিলেন তারা কিন্তু বৈধ হয়ে যেতেন এবং
যারা আবেদন করেছিলেন যে দুর্নীতির জন্য তারা যোগ্য প্রার্থী হওয়া সত্ত্বেও চাকরি পাচ্ছেন না, ফলে তাদের সেই যে দাবি সেই দাবি কিন্তু খারিজ হয়ে যেত। 2 নম্বর অপশন যেটা ছিল তাদের কাছে সেটা হচ্ছে যোগ্য এবং অযোগ্যদের আলাদা করা এবং অযোগ্যদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া, অর্থাৎ তাদেরকে চাকরি থেকে বার করে দেওয়া, তাদের টাকা ফেরত বা তাদেরকে অন্যান্য আইনি যে প্রক্রিয়া সেই প্রক্রিয়ার মধ্যে ফেলা। কিন্তু আদালতের পর্যবেক্ষণ যে এই ব্যবস্থাটা সম্ভবই হচ্ছিল না, কেন এত জটিলভাবে এই দুর্নীতি করা হয়েছিল এবং 17টি যে আমি বললাম প্রথমে যে 17টি সিস্টেমের মাধ্যমে কিন্তু আমরা দেখেছি যে নিয়োগ প্রক্রিয়ায় দুর্নীতি হয়েছে। ফলে এক জায়গায় যদি দেখা যেত যে না শুধু এক জায়গাতে সমস্যা রয়েছে, শুধুমাত্র ওএমআর সিটে বিভিন্ন ধরনের পরিবর্তন করা হয়েছে এবং অযোগ্যদের চাকরি, তাহলে কিন্তু কোনো সমস্যা ছিল না। বা যারা সংরক্ষণ নীতি শুধুমাত্র মানা হয়নি, তাদের সংরক্ষণ নীতি মেনে নতুন করে একটা কিন্তু যারা অযোগ্য তাদেরকে বার করে দিলেই হতো। কিন্তু যেহেতু একাধিক সমস্যা এর সঙ্গে জড়িত, ফলে এটা কিন্তু আলাদা করা সম্ভব হচ্ছিল না। সেই জন্য আদালতের কাছে তৃতীয় যে অপশন ছিল পুরো নিয়োগ প্রক্রিয়াটাকে বাতিল করে দেওয়া এবং যারা যোগ্য তাদেরকে সুযোগ দেওয়া এবং সেই সুযোগের জন্য যে ওএমআর শিটটি পাওয়া গিয়েছে, অর্থাৎ যে ওএমআর শিটের আমরা যদি বলি ফটোকপি পাওয়া গিয়েছে একজন যারা পরীক্ষা সংক্রান্ত বিষয়ে যুক্ত ছিল তার সেরকম একজন অফিসারের বাড়ি থেকে, এবং সেই হার্ড ডিস্কে যা যা রয়েছে সেটাকে এসএসসিকে কিন্তু তাদের ওয়েবসাইটে আপলোড করতে হবে এবং আপলোড করার মধ্যে পরিষ্কার হয়ে যাবে যে কে কতগুলি প্রশ্নের সঠিক উত্তর দিয়েছে বা তারা কত নাম্বার পেয়েছে এবং অন্যান্য যে প্রক্রিয়াগুলির মাধ্যমেও একটা অস্বচ্ছতা ধরা পড়েছে সেগুলিকেও সংশোধন করার পরে নতুন একটা কিন্তু প্যানেল করা হবে এবং সেই প্যানেলের মাধ্যমে নতুন করে নিয়োগ হবে। অর্থাৎ এখানে পরিষ্কার হয়ে যাবে যারা অযোগ্য রয়েছে তারা সরাসরি বাতিল হয়ে যাবে এবং যারা যোগ্য রয়েছেন তারা চাকরিতে বহাল থাকবেন এবং যাদের নাম ছিলই না, যেহেতু অযোগ্যরা বাতিল হয়ে যাবে সেই জায়গায় শূন্য পদ হবে। ফলে যারা এই যোগ্যতার মধ্যে হয়তো দেখা যাচ্ছে তারা যেহেতু মৌখিক পরীক্ষায় ডাক পাননি, ফলে তারা এবার কিন্তু যে বাকি যে প্রক্রিয়া রয়েছে সেই প্রক্রিয়ায় অংশগ্রহণ করে তারা নিজেদেরকে যোগ্য প্রমাণ করে তারা চাকরিতে কিন্তু বহাল হবে। এই যে ব্যবস্থা, এই ব্যবস্থা কিন্তু করবার দিকেই কিন্তু সিলমোহর দিয়েছে আদালত এবং সেই জন্য পুরো প্রক্রিয়াটাকে বাতিল করে দেয়া হয়েছে, কিন্তু তদন্তের গতি কিন্তু থামানো হয়নি, বলেছে তদন্ত করা হয়। এবার আমি আসবো যে দ্বিতীয় প্রশ্ন, কারাদের টাকা দিতে হবে। এমন একটা কিন্তু রটনা চলছে যে 25,753 জনকেই টাকা কিন্তু ফেরত দিতে হবে। এটা কিন্তু একদম ভুল তথ্য। আদালতের যে কপি সেখানে কিন্তু দেখা যাচ্ছে শুধুমাত্র একটা নিয়োগ প্রক্রিয়া একটা নিয়ম কিন্তু ছিল। আমরা যদি সেই নিয়মটা দেখি তাহলে দেখতে পাবো যে এই যে প্রক্রিয়াটা ছিল এই প্রক্রিয়ার মাধ্যমে যেটা আমরা যদি দেখি ভালো করে তাহলে আমরা দেখতে পাবো যে 2016 সালে অর্থাৎ প্যানেল অনুযায়ী চাকরির শূন্যপদ ছিল 24,640টি, 24,640টি শূন্যপদ ছিল, কিন্তু নিয়োগ করা হয়েছিল এসএসসির মাধ্যমে বা নিয়োগপত্র ইস্যু করা হয়েছিল 25,753টি। অর্থাৎ আমরা যদি দেখি তাহলে দেখতে পাবো যে শূন্যপদ ছিল তার থেকে 1,113 জনকে বেশি কিন্তু নিয়োগ করা হয়েছিল এবং তাদেরকে পরে নিয়োগ করা হয়েছিল। এই যে 1,113 জন রয়েছে শুধুমাত্র তাদেরকেই কিন্তু টাকা ফেরত দিতে হবে, কারণ যে সময়সীমা ছিল সেই সময় পেরিয়ে যাওয়ার পর তারা কিন্তু নিয়োগপত্র পেয়েছিলেন এবং এখানেই কিন্তু আদালত একটা কঠোর অবস্থান কিন্তু নিয়েছেন। কেন মনে করা হচ্ছে যারা পরবর্তী সময় চাকরি পেয়েছিলেন তারা যেহেতু তাদের যোগ্যতা মান সেটা কিন্তু দেখাতে পারেনি এবং তাদেরকে হলফনামা কিন্তু দিতে হয়েছে যে এসএসসি যে তারা কিন্তু যোগ্য নন। ফলে তাদেরটা প্রমাণিত হয়ে গেছে যে তারা অন্য কোনোভাবে কিন্তু চাকরি পেয়েছিলেন। অর্থাৎ তারা কিভাবে চাকরি পেয়েছিলেন সেটা তো তদন্ত আরও প্রক্রিয়া যেহেতু সিবিআই করবে তখন সম্পূর্ণ বেরিয়ে যাবে তারা টাকার বিনিময়ে চাকরি পেয়েছিলেন না তারা কোনো সুপারিশের মাধ্যমে চাকরি পেয়েছিলেন। কিন্তু বাকি যে অর্থাৎ আমরা যদি দেখি তাহলে যেমনটা বলছিলাম 24,640 জন শিক্ষক এবং শিক্ষাকর্মীকে কোনো টাকা ফেরত দিতে হবে না।
শুধুমাত্র 1113 জনকে টাকা ফেরত দিতে হবে। আর এই বিষয়টিকে কিন্তু অনেকে গুলিয়ে ফেলছেন যে সবাইকে টাকা ফেরত দিতে হবে। সবাইকে কিন্তু টাকা ফেরত দিতে হবে না, শুধুমাত্র আমরা যদি দেখি তাহলে 1113 জনকে টাকা ফেরত দিতে হবে। এই যে প্রক্রিয়া, এই প্রক্রিয়ার মাধ্যমে যদিও সবাইকেই কিন্তু চাকরি থেকে সরিয়ে দেওয়া হলো এবং তারা মনে করলে তারা উচ্চ ন্যায়ালয়ে গিয়ে কিন্তু তারা আবেদন করতে পারবেন যে তাদের সাথে ন্যায় বিচার হয়নি, এবং সেখানেও তাদেরকে কিন্তু একটা সুযোগ থাকছে তাদের চাকরি ফিরে পাওয়ার বা তাদের চাকরিতে বহাল থাকার। অন্যদিকে কিন্তু স্কুল শিক্ষা দপ্তরকে ভোট প্রক্রিয়া শেষ হওয়ার 15 দিনের মধ্যে নতুন নিয়োগ প্রক্রিয়া শুরু করতে হবে। এবং আদালত কিন্তু বলে দিয়েছে যে এই যে ওএমআর শিটগুলি যেগুলি কিন্তু ফটোকপি বা স্ক্যান কপি পাওয়া গেছে সেই কপিগুলিকে বৈধ ধরা হবে এবং সেগুলিতে যে যতগুলি নাম্বার, কিন্তু এখানেই দেখা যাচ্ছিল সবচেয়ে বড় কিন্তু দুর্নীতি হয়েছে। অর্থাৎ কেউ হয়তো ওএমআর শিট ফাঁকা রেখেছে কিন্তু তাকে 53 নাম্বার দেওয়া হয়েছে, কেউ হয়তো 2টি প্রশ্নের উত্তর দিয়েছে তাকে দেখা যাচ্ছে 52 নাম্বার দেওয়া হয়েছে। আর এই যে নাম্বার বিভাজন এটা কিন্তু সম্পূর্ণ এবার নতুনভাবে আবার কিন্তু করা হবে। প্রায় 50 লক্ষ যদি আমরা দেখি তাহলে কিন্তু ওএমআর শিট রয়েছে, অর্থাৎ যারা পরীক্ষার্থী ছিলেন তাদের প্রত্যেকের কিন্তু নতুন করে মূল্যায়ন করা হবে এবং তাদের একাডেমিক স্কোর যেগুলোকে কিন্তু বিভিন্নভাবে আমরা দেখেছি যে কোনো নিয়ম মানা হয়নি, এক একজনকে এক এক রকম দেওয়া হয়েছে, সেগুলিকে আবার যে নিয়ম রয়েছে সেই নিয়ম অনুযায়ী কিন্তু তাদেরকে সেই মাপকাঠিতে ফেলে তাদের যে নাম্বার বিভাজন সেটা করা হবে এবং পরবর্তী সময়ে যে ইন্টারভিউ প্রক্রিয়া রয়েছে সেটার মাধ্যমে যে সর্বমোট যে নাম্বার তার ভিত্তিতে কিন্তু যোগ্যরা চাকরি পাবেন এবং অযোগ্যরা কিন্তু সেখান থেকে বেরিয়ে যাবেন মনে করা হচ্ছে। বিশেষজ্ঞরা বলছে, যারা অভিজ্ঞ আইনজীবী রয়েছেন তারা বলছেন, শিক্ষাবিদরা বলছেন এর থেকে ভালো কোনো সলিউশন কিন্তু আদালতের কাছে ছিল না। কেন আদালতের কাছে শুধুমাত্র 3টি অপশনই বেঁচে ছিল। এক নম্বর যেমনটা বললাম যে যারা দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হয়েছিলেন আদালতে এসেছিলেন তাদের সেই আবেদন খারিজ করে দিয়ে দুর্নীতিযুক্ত যে তালিকা রয়েছে যে চাকরি প্রক্রিয়ার মাধ্যমে যারা চাকরি করছেন তাদেরকে বহাল রাখা, অন্যথায় যারা আমরা যদি দেখি যোগ্য এবং অযোগ্য তাদেরকে আলাদা করা। কিন্তু আদালত বলছে সেটা জলের সঙ্গে দুধের এমন একটা মিশ্রণ তৈরি হয়েছে যে জল কতটা রয়েছে দুধ কতটা বোঝা যাচ্ছে না, এমনকি বোঝা যাচ্ছে না দুধের মধ্যে জল মেশানো হয়েছে না জলের মধ্যে দুধ মেশানো হয়েছে। সুতরাং এইটা যেহেতু করা যাচ্ছে না তাহলে আমাদের কাছে তৃতীয় অপশন রয়েছে, অর্থাৎ পুরো নিয়োগ প্রক্রিয়াটাকে আমরা প্রথমে বাতিল করে দিলাম, তারপরে স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে যোগ্যদের চাকরি দেওয়া, এবং সেই প্রক্রিয়ার দিকে কিন্তু এগিয়েছে আমাদের মহামান্য আদালত। হ্যাঁ, হতেই পারে যদি যারা যারা এই রায় সেই রায়কে যারা মনে করবেন যে সঠিক রায় হয়নি তারা কিন্তু উচ্চ আদালতে যেতেই পারেন। যদি উচ্চ আদালতে যাওয়া হয় তাহলে উচ্চ আদালত কি ব্যবস্থা নেয় বা কি ধরনের নির্দেশ দেয় সেটা কিন্তু আমাদেরকে দেখতে হবে। কিন্তু আমরা আপাতত ধরে নিব যে স্কুল শিক্ষা দপ্তর তারা ভোট পর্ব মেটবার ঠিক 15 দিনের মধ্যেই কিন্তু নতুন নিয়োগ প্রক্রিয়া হবে এবং যোগ্যরা দ্রুত তাদের যে চাকরি সেই চাকরিতে বহাল হবেন, তাদের কোনো সমস্যা হবে না এমনটাই কিন্তু আমরা আশা করব। এবং অযোগ্যরা যারা বিভিন্ন অসৎ উপায়ে কিন্তু চাকরিতে যোগদান করেছিলেন তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। শুধু তাই না, যারা এই ব্যবস্থাকে দুর্নীতিগ্রস্ত করেছিলেন তাদেরকেও যেন ছেড়ে দেওয়া না হয়। অনেকেই জেলের মধ্যে রয়েছেন, আমলা থেকে মন্ত্রী, এবং বাকি যারা জেলের মধ্যে নেই তাদেরকেও কিন্তু যাতে যে আইনি প্রক্রিয়া সেই প্রক্রিয়ার মধ্যে এনে কঠোর থেকে কঠোর একটা শাস্তি দিতে হবে। কেন না এত মানুষ বা এতগুলি পরিবারকে কিন্তু ক্ষতিগ্রস্ত করা হলো। শুধু তাই নয়, বাংলার যে শিক্ষা ব্যবস্থা সেই শিক্ষা ব্যবস্থার প্রতি মানুষের যে আস্থা ভরসা, চাকরির প্রতি মানুষের যে আস্থা ভরসা সেগুলি কিন্তু বিলুপ্ত হয়ে গেল বা সেগুলি কিন্তু বহুভাবে আঘাতপ্রাপ্ত হলো। সুতরাং সেই ব্যবস্থাকে আবার পুনরায় ফিরিয়ে আনতে, স্বচ্ছতার মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া চালু করতে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া একান্ত জরুরি, আর সেটা নেওয়া হবে বলেই মনে করছে সমস্ত অভিজ্ঞ মহল, শিক্ষা এবং আইনজীবীদের পক্ষে যারা রয়েছেন তারা প্রত্যেকেই।